হ্যালো বন্ধুরা, মিনসি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আর আমি অঙ্কিতা চ্যাটার্জি, তোমাদের জিওগ্রাফি গাইড। আজকে আমাদের খুব কাছের, সব থেকে কাছের বলবো না, মানে বলবো জাস্ট আমাদের নিয়েই কিছু বলার আছে, কিছু জানানোর আছে। তো আমি আজকে মেনলি যেটা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর চ্যাপ্টার পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব। তো এই যে পশ্চিমবঙ্গে আমরা থাকি, তো আশেপাশের এলাকা নিয়েই তো পশ্চিমবঙ্গ রয়েছে, মানে আমরা তো সবাই পশ্চিমবঙ্গেই রয়েছে আপাতত। আমি যদি বলি আমার নিজের কথা, আমি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছি। তো পশ্চিমবঙ্গ বলতে গেলে আমাদের মাথায় আসে নানান রকমের জিনিস। আমাদের পশ্চিমবঙ্গকে কিন্তু আমরা একটা ছোট্ট দেশ হিসেবে যদি বলতে চাই, খুব একটা ভুল হয় না। কারণ একটা দেশের মতো, একটা দেশ হতে গেলে যা যা দরকার পড়ে, আমাদের পশ্চিমবঙ্গের এক্সাক্ট তাই সব জিনিস আছে। পাহাড় আছে, আছে। মালভূমি দরকার আছে, সমুদ্র দরকার আছে, বদ্বীপ বা দ্বীপ বা আইল্যান্ড দরকার আছে, ওয়েদার ঠান্ডা দরকার আছে, গরম আছে। তো ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা যেটার মধ্যে কিনা একটা দেশের সব রকমের জিনিসের স্বাদ একবারে পেতে পারে। এবং আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, তা পুরো না হলেও বেশ কিছুটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে মাথায় যেগুলো আসে, যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আসবে। দুর্গাপুজোর জন্য তো সারা বছর ধরে ওয়েট করে থাকে। তো দুর্গাপুজো মানে ঠিক না হলে পরে ঠিক মনে হয় না আমি বাঙালি এবং আমি পশ্চিমবঙ্গে থাকি। তো দুর্গাপুজো নিয়ে আমাদের এক্সাইটমেন্ট অত্যাধিক হারে থাকে এবং এটার চর্চা দেশ বিদেশেও অবশ্যই আছে, তোমরা সবাই জানো। এছাড়া আমাদের দীপুদা ঘুরতে গেলেই আছে দীঘা, পুরী, দার্জিলিং। তো দীঘা, পুরী, দার্জিলিং এই জায়গাগুলো তো ওয়েস্ট বেঙ্গল মানেই বোঝায় মধ্যবিত্তের একদম একটাই মাত্র ঘোরার জায়গা। একটা বলবো না, 3টে জায়গা আছে। যাই হোক, এছাড়া আমাদের এখন রয়েছে বিশ্ব বাংলা গেট রয়েছে। কলকাতা বলতেই বুঝি খাবার দাবার, কারণ আমরা বাঙালিরা খেতে প্রচন্ড ভালোবাসি। তো খাবার দাবার ছাড়া আমাদের কোনো গল্পই হতে পারে না। রয়েছে এখানে রসগোল্লার এক নানান ঐতিহাসিক গল্প আছে, এই নিয়ে নানান তর্ক বিতর্ক আছে, সেই বিতর্কে নয় আমি গেলামই না। আমি রসগোল্লা বলতে ওয়েস্ট বেঙ্গলকেই বুঝি। এছাড়া রয়েছে আমাদের কলকাতার নানান ঘোরার জায়গা। কলকাতা ঘুরে শেষ করা যায় না, এমন অনেক 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 জায়গা রয়েছে। ইনফ্যাক্ট আমি বলবো আমি কলকাতায় গেছি, ঘুরেছি অনেক জায়গা ঠিকই, স্টিল আমার সব জায়গা ঘোরা হয়। আর সব থেকে ভালো লাগে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায়, যে তুমি হেঁটে প্রচুর জায়গা একসাথে দেখতে পারো। তো চলো আমাদের এই পরাণের এলাকা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব। তো কোনো কিছু আলোচনার শুরুতেই আমি ফার্স্ট যাব সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের জন্ম কোথা থেকে। কারণ নর্মালি কোনো হিরো হিরোইনদের যখন স্টোরি বা কোনো রাইটার বা কোনো মানুষের আলোচনা যখন করা হয়, ফার্স্ট কি করি, তার জন্ম নিয়ে স্টার্ট করি। তা আমাদের পশ্চিমবঙ্গ হিরো হিরোইনের থেকে কম নয়। তো চলো তার জন্মলগ্ন থেকে কথা বলি। জন্মলগ্ন নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট আসে হচ্ছে স্বাধীনতার পর ভারতের একটা রাজ্য হিসাবে তৈরি হয় পশ্চিমবঙ্গ। তার আগে বলি, আগে বঙ্গ বা ইউনাইটেড স্টেট বলতে আমাদের ভারতের বেশ কিছু বঙ্গের এলাকা, মানে পশ্চিমবঙ্গ বলতে আমরা এখন যে জায়গাটাকে বুঝি সেটা। আর আমাদের বাংলাদেশ এবং এছাড়া আরো আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে ছিল আমাদের ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেট বলতে তার মধ্যে ছিল বঙ্গেরই বেশিরভাগ এলাকা। বঙ্গ বলতে কোন জায়গাটাকে বলছে? এই বঙ্গের মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা আর আসামের কিছুটা অংশ। এই পুরোটা মিলিয়েই তৈরি হচ্ছিল আমাদের বঙ্গ। তো চলো আমাদের আলোচনার যে বঙ্গ, সেই বঙ্গে আসা। ছবিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, একটা সাইডে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, আর একটা সাইডে রয়েছে আমাদের বাংলাদেশ। যেন মনে হচ্ছে দুটো দেশ, দেশ নয় দুটোই, একটা রাজ্য একটা দেশ, দুটো জায়গা যেন নিজেদেরকে পরস্পর জড়িয়ে আছে। তো এই যে পশ্চিমবঙ্গ বা বঙ্গর কথাই বলি, কারণ এখনো পশ্চিমবঙ্গের জন্ম হয়নি। তো বঙ্গ যখন ছিল তখন তার নানান রকম নাম। কি রকম নাম ছিল তার? আমাদের যেমন ডাক নাম হয় না, বাবাই, সোনাই, বুবাই, টুবান, প্রচুর প্রচুর নাম। তো আমাদের এই বাংলার সেই সময় অনেক নাম ছিল, যেমন বঙ্গ বা বাংলা, বঙ্গাল। মানে আমি যদি বলা শুরু করি আমি কিন্তু শেষ করতে পারবো না। এছাড়াও আছে বাঙ্গালা,
যে যেইভাবে উচ্চারণ করেছে সেইভাবেই রয়ে গেছে। এবং নেক্সট হচ্ছে বঙ্গদেশ। এই বঙ্গদেশ থেকেই বোধহয় কোনোভাবে ট্রান্সলেট হয়ে বা উচ্চারণের সুবিধার জন্য মানুষ তৈরি করেছে বাংলাদেশ। এই হচ্ছে আমার পুরো বঙ্গ বা বাংলাদেশ বা বঙ্গদেশ বা বাংলা বঙ্গ বাংলা বলতে এইটাই বোঝায়। সেই সময় মানে আমি আমার ফ্যামিলির গল্প দিয়েই যদি তোমাদের বলি শোনো, সেই সময় আমার মায়ের বা বাবার দিক থেকে যে দাদুরা ছিলেন বা আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, তার আগের জেনারেশন, কারণ দাদুর বাবা মার কথা বলছি, তারা থাকতেন বাংলাদেশে। বাংলাদেশের কোন জায়গাটা, যেটার এখন নাম হচ্ছে বর্তমানে বরিশাল, আর একজন থাকতেন ফরিদপুর। তো সেই সময় তাদের ওখানে যেমন নর্মালি সবাই বলে বাঙাল মাত্রই বলে ওখানে জমি ছিল, এটা রিয়েল ঘটনা। আমাদের দাদুদেরও ওখানে জমি ছিল। বিষয়টা যেটা হয় আমি দাদুর মুখেই শুনেছি, কারণ দাদু যদিও খুব ছোট অবস্থায় চলে এসেছে, মানে আমার যখন 1947 সালে দাদু দেশ ছেড়ে মানে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসে, তখনের সময় 1 বছর কি 2-2.5 বছরের গল্প। তো যেইটুকু দাদু দেখেছে সেইটুকু দাদুর মুখে শুনেছি যে সেই সময় ওখানে ধর্ম নিয়ে একটা ঝামেলা শুরু হয়। ওখানে বলতে কোথায়, বঙ্গে, এই পুরো বঙ্গ এলাকাটায় ধর্ম নিয়ে হিন্দু আর মুসলিম ধর্মের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। সেই ঝামেলাতে বলা হয় যে বাংলাদেশে সবাইকে মুসলিম ধর্ম নিয়ে থাকতে হবে, এবং হিন্দুদের মধ্যে বা মুসলিমদের মধ্যে যাদের কথাই বলি সবারই নিজের ধর্ম নিয়ে থাকাটাই বেশি পছন্দ করে। হ্যাঁ, আমাদের মেন্টালিটি এরকম যে আমরা অন্য ধর্মকে আঘাত করব না, কিন্তু তাই বলে অন্য ধর্মকে আমার ধর্ম করে সচরাচর অকারণে অ্যাকসেপ্ট করতে পারি। কারণ যারা আল্লাহর নাম বলে তাদেরকে হুট করে ভগবান বলতে বললে ভগবান বলবে না, যারা ভগবানের নাম বলে তাকে আল্লাহ বলতে বললে বলবে না। কিন্তু আল্লাহকে কিন্তু ভরসা করি, ভগবানকেও ভরসা করি, ইনফ্যাক্ট আমাদের জিসাসকেও আমরা ভরসা করি, আরো নানান ধর্মের সবাইকে ভরসা করি, কিন্তু আমাদের ঠাঁই হচ্ছে যে যার ধর্ম নিয়ে থাকে। তো সেই সময় হিন্দু মুসলিমে যখন দাঙ্গা লাগে, বাংলাদেশের কথা হচ্ছে, তোমার বাংলাদেশে থাকতে হলে মুসলিম ধর্ম নিতে হবে। শুধু তাই নয়, অন্যায়ভাবে প্রত্যেকটা মানুষকে জোর করে মুসলিম ধর্ম নেওয়ার জন্য ফোর্স করা হচ্ছিল। তো নর্মালি হিন্দু মানুষ এগুলো মানবে না, এই নিয়ে প্রচুর মারপিট হয়েছে, প্রচুর রক্ত হয়েছে, মানে রক্ত পড়েছে, প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে, প্রচুর মানুষ প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে পালিয়ে এসছে আমাদের এই পশ্চিমবঙ্গ। তার কারণ ভারত এমন একটা দেশ যে পুরো একটা মায়ের মতো, মা দেখবে কেউ দোষ করুক যাই করুক নিজের বাচ্চা যখন নিজে আগলে রাখে, খুব মায়া তার মধ্যে কাজ করে। তো সেরকমই বাংলাদেশের থেকে আসা মানুষদের কিন্তু ভারত সুন্দরভাবে স্বাগত জানিয়েছে, তাদেরকে থাকতে দিয়েছে। তো সময়টা যে সময়ের কথা আমি বলছি, সেই সময়টা হচ্ছে 1947 সালের কথা বলছি, যখন ভারত স্বাধীন হয়েছে, তাই তো? এই যে বঙ্গদেশ রয়েছে বা বাংলা রয়েছে, এই বাংলাদেশটার মধ্যে পশ্চিমবঙ্গ বলতে যে এলাকাটাকে আমরা চিনি এবং বাংলাদেশ বলতে যে এলাকাটা চিনি, এই দুটো বিভাগ হয়েছিল হচ্ছে আমাদের খুব পছন্দের একটা দিন, আমাদের খুব স্মরণীয় একটা দিনে, 1947 সালের 15ই আগস্ট, যেদিন কিনা আমাদের দেশ স্বাধীন হয়। সেই দিনই পশ্চিমবঙ্গ বলে যে অঙ্গরাজ্যটা আছে, সেই অঙ্গরাজ্যে নতুন ভাবে একটা জন্ম হয় এবং তার নাম দেওয়া হয় পশ্চিমবঙ্গ। এটা তোমরা যদি জানো, এই যে ম্যাপটা ফলো করো, এই ম্যাপটায় এইটাকে যদি আমরা বলি পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ এটাকে আমরা বলি পূর্ববঙ্গ। কারণ আমরা জানি একটা ম্যাপে 3টে দিক হয়, উপরেরটা উত্তর, নিচে দক্ষিণ, এইদিকে পূর্ব, এইদিকে পশ্চিম। তো সেই হিসাবে বাংলাদেশকে আমরা কি বলছি, বাংলাদেশকে বলছি আমরা পূর্ববঙ্গ, আর আমাদের জায়গাটাকে বলি আমরা পশ্চিমবঙ্গ। কবে তৈরি হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। এই যে পশ্চিমবঙ্গ বলে যে এলাকাটা নতুন ভাবে তৈরি হলো, এই পশ্চিমবঙ্গের নানান জিনিস নিয়ে তোমাদের সাথে আমি এখন আলোচনা করব।
তার থেকে বড় কথা এই যে এলাকাটা এত সুন্দর দেখতে, একটা মায়ের মতো রূপ আছে, একটা মাতৃমূর্তি বা একটা মানুষের মতো দেখতে যে আকৃতি বিশিষ্ট এলাকা, সেটা তৈরি করেছিল বা সেই যে একটা তো ম্যাপ হয়, সেই ম্যাপটা থেকে তো আইডেন্টিফাই করতে পারি যে এই শেপটা আমার দেশ, এই শেপটা আমার রাজ্য। তো এই যে ম্যাপ তৈরি, সেই ম্যাপটা কিন্তু তৈরি হয়েছিল এই যে 1947 সালের 15ই আগস্ট যে ভারতের ম্যাপটা তৈরি হয়েছিল, তার মধ্যেই ছিল ওয়েস্ট বেঙ্গল। সেই ম্যাপটা তৈরি করেছিলেন ইংরেজদেরই এক আইনজীবী। সেই আইনজীবীর নাম হচ্ছে অ্যালফ্রেড র্যাডক্লিফ ব্রাউন। অ্যালফ্রেড র্যাডক্লিফ ব্রাউন আমার এই পশ্চিমবঙ্গের ম্যাপটা তৈরি করেছিলেন এবং সেটা প্রকাশ কবে হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট। ঠিক আছে, এই যে আমার পশ্চিমবঙ্গ রয়েছে এখানে। তো ইংরেজিতে আমরা একে কি বলি? ওয়েস্ট বেঙ্গল। এবং বাংলাদেশকে কি বলি? ইস্ট বেঙ্গল। যদিও ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল নিয়ে মানুষের মধ্যে নানান তর্ক বিতর্ক রয়েছে, সেসব কথা আমাদের এখন আলোচনার বিষয় নয়। তো ইংরেজিতে আমাদের পশ্চিমবঙ্গকে আমরা কি বলি? আমরা বলছি ওয়েস্ট বেঙ্গল। এবং 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের এই ইংরেজি নামটা, যেহেতু আমরা বাংলায় মানে বাংলা নাম হিসেবে বলছি পশ্চিমবঙ্গ, বাংলাকে ইম্পর্টেন্ট দিচ্ছি, সেই কারণে এটার ইংরেজি নামটাকেও আমরা মানে আমাদের যে রাজ্য সেটার মেনলি দুটো নাম, কি নাম? একটা বাংলায় বলি পশ্চিমবঙ্গ, ইংরেজিতে বলতাম ওয়েস্ট বেঙ্গল। তো সবাই চিন্তা করলো কেন আমরা ইংরেজিতে টার্ম চেঞ্জ করব? সব দেশে তো বাংলায় যা নাম হয় ইংরেজিতেও তাই উচ্চারণ হয়, আমাদের দেশেরও তাই হবে। তাই আমরা বাংলায় বলি পশ্চিমবঙ্গ, ইংরেজিতেও বলবো আমরা পশ্চিমবঙ্গ। সেটা 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার ফার্স্ট চেঞ্জ করে। স্টিল এইটা হওয়ার পরও আরো বেশ কিছুটা চিন্তা ভাবনা করে বলা হয় যে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বলে পশ্চিম আর পূর্বকে বোধহয় আলাদা করার চেষ্টা করছি, বা একটা আলাদা ইমাজিনেশনে আসে যে পশ্চিম বলছে তার মানে আরেকটা ভাগ আছে। তো সেই একটা মানে কি বলবো মায়া বা সেই ধরনের চিন্তা ভাবনা থেকে দূর করার জন্য 2018 সালে এই পশ্চিমবঙ্গ নামটা থেকেও চেঞ্জ করার ধারণায় রয়েছে, মানে প্রস্তাব জাস্ট দেওয়া হয়েছে যে এই জায়গার নাম করব আমরা বাংলা। যদিও এটা এখনো প্রপার ভাবে প্রস্তাবটা জাস্ট পেশ করা হয়েছে, সেটার কোনো উত্তর বা অনুমোদন এখনো ঠিকঠাক পাওয়া যায়নি, ওয়েট করে আছি আমরা তার জন্য। এবার এই যে পশ্চিমবঙ্গ নামকরণ হলো, পশ্চিমবঙ্গের জন্ম হলো, এবার আমরা পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রতীক সম্পর্কে জানবো। প্রতীক বলতে কি? যেটা মানে রিপ্রেজেন্ট করে যে এটা পশ্চিমবঙ্গের, যেমন আমাদের যদি বলি কলকাতা বলতেই কি বুঝি? রসগোল্লা। কলকাতার রসগোল্লা একটা সিম্বল হিসেবে বলা যায়, বা বাঙালির দুর্গাপুজো একটা সিম্বল হিসেবে বলা যায়, বা ভারতের যেমন জাতীয় কনসেপ্ট হয় না যে জাতীয় পশু কি আমাদের ভারতবর্ষের? সিংহ। জাতীয় পাখি কি? ময়ূর। এরকম প্রত্যেকটা যে জাতীয় কনসেপ্টটা বলি দেশের হিসেবে, সেটা কিন্তু রাজ্যেরও হয়। তো চলো পশ্চিমবঙ্গের রাজ্যের জাতীয় গান কি সেটা দেখা যাক। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার এই হচ্ছে আমার বাংলা বা পশ্চিমবঙ্গের জাতীয় গান। আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে মাছরাঙা পাখি। শুধু মাছরাঙা বলবো না, মাছরাঙা যেই মাছরাঙা পাখির হোয়াইট গলা, মানে হোয়াইট থ্রোট কিংফিশার অ্যাকচুয়াল বলা হয় এটাকে। মাছরাঙা দেখবে অনেক রকমের হয়। তো পশ্চিমবঙ্গের যে জাতীয় পাখি রয়েছে সেটা হচ্ছে হোয়াইট থ্রোট, মানে এই জায়গাটা সাদা হবে। নেক্সট আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় নৃত্য হচ্ছে গৌড়ীয় নৃত্য। এই গৌড়ীয় নৃত্য অনেকটা আমার কত্থক বা ক্লাসিক্যাল ডান্সের মতো দেখতে হয়, কিন্তু এটা স্পেশালিটি যেটা এখানে বিভিন্ন দেবদেবতার বিভিন্ন স্টোরি গুলোকে আমরা এখানে রিপ্রেজেন্ট করি গানের মাধ্যমে। ধরো রাধা কৃষ্ণর কোনো একটা দৃশ্যকে রিপ্রেজেন্ট করলাম, বা দুর্গাপুজোর কোনো একটা দৃশ্যকে রিপ্রেজেন্ট করলাম, বা শিবের কোনো একটা বর্ণনা করছি, সেটাই নাচের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। তো এই যে গৌড়ীয় নৃত্য, সেই গৌড়ীয় নৃত্যতে আমরা এরকম, যদিও এটা খুব ওল্ড কালচার, এখনকার এখন এত অ্যাডভান্স ধরনের নাচ চলে এসছে, এত মিক্সড আপ হয়ে গেছে সবকিছুর মধ্যে, আলাদা করে আইডেন্টিফাই করা খুব কষ্টের, কিন্তু এটা অনেকটা ভারতনাট্যমের মতো দেখতে। ওই যে বললাম স্পেশালিটি একটাই আছে,
এই নাচের, যদিও এই নাচ খুব একটা প্রচলন নেই, একদমই প্রায় উঠে গেছে, কিন্তু এর স্পেশালিটি হচ্ছে ভগবান, বিভিন্ন রকম দেব দেবতার সম্পর্কে কিছু বলে নৃত্য পরিবেশন করা হয়। আমাদের জাতীয় গাছ হচ্ছে ছাতিম গাছ। ছাতিম গাছের গন্ধ কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ইনফ্যাক্ট ফুলগুলো দেখতেও ভালো লাগে, এত থোকা থোকা হয়, সুন্দর হয় ফুলটা থাকে, সিরিয়াসলি দারুণ লাগে। আমাদের জাতীয় প্রাণী বা স্তন্যপায়ী প্রাণী হচ্ছে ফিশিং ক্যাট। আমাদের এখানকার বিড়ালগুলো বেশ চতুর। ও মাছ পুকুর থেকে পারলে ধরে নিয়ে চলে আসে, মাছ আলা মাছ নিয়ে আসতে ওখান থেকে নিয়ে চলে যায়। তো সেই একটু বিড়ালেরও এখানে সুনাম করার ব্যাপার আছে। তা আমাদের স্তন্যপায়ী, স্তন্যপায়ী মানে কি? স্তন পান করে, অর্থাৎ মায়ের দুধ খেয়ে বড় হয় যে প্রাণী, সেটার জাতীয় প্রাণী কি? ফিশিং ক্যাট, মাছ। আর পশ্চিমবঙ্গের অবশ্যই জাতীয় ফল হচ্ছে আম, যেটার নাম শুনলে, যেটা দেখলে, যেটার গন্ধ আসলে জিভে আমাদের জল চলে আসে। নেক্সট হচ্ছে আমাদের জাতীয় ফুল শিউলি ফুল। শরৎকালে ফোটে, মাকে, দুর্গা মাকে দিই, এবং এই ফুলের গন্ধটা যখনই আসে না, মানে বাতাসে যখন ভাসে শিউলি ফুলের গন্ধটা, মানে কবিতা কবিতা মনে হলে পরে সত্যি করে যখন কারোর বাড়ির আশেপাশে যদি গাছ থাকে সে ফিল করতে পারবে, দারুণ লাগে, ফিলিংসটাই আলাদা হয়। আর আমরা মাছে ভাতে বাঙালি, বাঙালি মাত্রই মাছ ভাত খাবো। দেখবে নন বেঙ্গলি কেউ যদি মানে বাংলা স্পেশালিটি নিয়ে কিছু বলে, তখনই বলে মাছ খাবো, মাছ ভাতও খাবো, মানে ওদের একটু টোনটা আলাদা হয়, কিন্তু বেশ ভালো লাগে। তো বাঙালি মানেই মাছ খাবে, আর বাঙালির বা পশ্চিমবঙ্গের জাতীয় মাছ বা সরি প্রতীক হচ্ছে ইলিশ মাছ। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রতীক। আরো নানান টুকটাক জিনিস রয়েছে, চলো জানা যাক। এবার এই যে পশ্চিমবঙ্গ ম্যাপটা, এত সুন্দর একটা এলাকা, এই এলাকাটার শুরু থেকে তো এরকম ছিল না। ধরো বাংলাদেশ থেকে তো পশ্চিমবঙ্গ আলাদা হলো, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা জায়গারও তো আলাদা আলাদা এলাকা রয়েছে, যেরকম বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে। তো এই যে আমার ভারতবর্ষ, তার মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে রয়েছে বেশ কিছু জেলা, ঠিক কতগুলো জেলা মিলিয়ে তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো 1947 সালের 15ই আগস্ট যখন পশ্চিমবঙ্গ নতুন করে তৈরি হলো, তখন তার রাজ্যের সংখ্যা তখন তার জেলার সংখ্যা ছিল 14টি। কটি? 14টি জেলা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। এখন আছে 23টি, ইনফ্যাক্ট আরো 7টা জেলা হওয়ার কথা চলছে, সেক্ষেত্রে আরো 30টা জেলা তৈরি হবে, সেটা আলাদা বিষয়। তখনের কথা যদি বলি, তখন জেলা ছিল 14টা, এবং সেই সময় আমার তৈরি হওয়া প্রথম যে রাজ্য, সেটা হচ্ছে 1949 সালে নতুন ভাবে যে সৃষ্টি হয়েছে এলাকা তৈরি হওয়ার পর, সেটা হচ্ছে 1949 সালে রাজ্য হিসাবে কোচবিহার পশ্চিমবঙ্গের 15তম রাজ্য হিসেবে তৈরি হয়। কোচবিহার 14টা ছিল 1947 সালের 15ই আগস্ট, তারপর 1950 সালে বা সরি 49 সালে এই কোচবিহার রাজ্যটা নতুন করে তৈরি হয়েছে। শুধু তাই নয়, এরপর 1952 সালের 2রা অক্টোবর চন্দননগর নতুন করে একটা মহকুমা, মানে জেলার আন্ডারে একটা মানে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে তৈরি হয় এই চন্দননগর। এবং 1956 সালের 1 নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্যকে বেশ কিছুভাবে মানে বিভাজন করা হয়। এখানে একটা বিষয় বলে রাখি, মনে রাখবে, সেটা হচ্ছে বিহারের যে পূর্ণিয়া রাজ্য, কই গেল পেন, বিহারের পূর্ণিয়া রাজ্য, তার জন্য পূর্ণিয়া যে জেলা আছে সেটা পশ্চিম দিনাজপুরের সাথে যুক্ত হয়। সেটা কার সাথে যুক্ত হয়? পশ্চিম দিনাজপুরের সাথে। আমি দেখাচ্ছি পশ্চিম দিনাজপুর বলতে কোন জায়গাটা, বুঝাচ্ছি, জাস্ট তোমরা মনে রাখবে যে বিহারের লোকজন নর্মালি কি ভাষা বলে? বিহারি ভাষা বলে, কিন্তু এই পূর্ণিয়া এলাকার মানুষজন অনেকটা দিনাজপুর এলাকার যে মানুষের বাংলা ভাষা তার সাথে রিলেটেড ছিল। তো ভাষা যেহেতু ওরা একই রকম বলে, তার জন্য বিহার থেকে এই এলাকাটা সেপারেট হয়ে যায়, হয়ে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়। এটা একটা। আর একটা হচ্ছে বিহারের যে মানভূম জেলা আছে, সেই মানভূম জেলাও
মানুষ কিন্তু বাংলায় কথা বলতো, যার জন্য এটা মানভূম জেলাটা, বিহারের যে মানভূম জেলা, সেটা বাংলা ভাষার জন্য আলাদা জেলা হিসেবে নিজেকে সৃষ্টি করেছিল, বিহারের মানভূম। এরা ভাষার ভিত্তিতে নিজের এলাকাকে আলাদা করেছিল। নেক্সট আসি আমাদের জেলা বিভাজন। অনেকগুলো জেলার ভাগ হয়েছিল। তো ফার্স্ট হচ্ছে যদি বলি 1986 সালের 1 মার্চ, 1986 সালের 1 মার্চ 24 পরগনা বলে একটা জেলা ছিল। এই হচ্ছে আমার পুরো 24 পরগনা। 24 পরগনা বলে যে জেলাটা ছিল, সেই জেলাটা ভেঙে যায় দুটো সেপারেট পার্টে। তারপরে টুকু কিছু কিছু আমরা জানি, একটা হয় উত্তর 24 পরগনা আর একটা হয় দক্ষিণ 24 পরগনা। কেন? ম্যাপের উপর দিকটা হয় উত্তর, নিচের দিকটা হয় দক্ষিণ। তো সেই হিসাবে দেখো, উপরে যে এলাকাটা ছিল তাকে বলা হচ্ছে উত্তর 24 পরগনা, আর নিচেরটাকে বলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এই যে ভারত আর বাংলাদেশ নেক্সট যে বিভাজনটা হয়েছে সেটা হচ্ছে, ভালো করে ফলো করো, এই হচ্ছে আমার দিনাজপুর এলাকা। দুটো কালার দেখতে পাচ্ছ, এই সাইডটায় সবুজ আছে আর এই সাইডটায় কমলা রয়েছে। তো যেই সাইডটায় সবুজ আর কমলা রয়েছে, সবুজ এই যে এলাকাটা, এই যে এলাকাটা, অন্য কালি দিয়ে বুঝাই, বুঝতে সুবিধা হবে। এই যে এলাকাটা, এইটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পুরোটা একটা দিনাজপুর এলাকা ছিল। এই পুরো এলাকাটা একটা দিনাজপুর এলাকা হিসাবে ছিল, ঠিক আছে? যেটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ যখন একসাথে ছিল তখন এই পুরো এলাকাটা কি ছিল? দিনাজপুর বলে ছিল। তো যখন বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর ভারত আলাদা হয়ে গেল, তখন এই জায়গাটা দুটো ভাগ হয়ে গেল। কি কি? একটা পূর্ব দিনাজপুর আর একটা পশ্চিম দিনাজপুর। পূর্ব দিনাজপুরটা কোথায় রইল? বাংলাদেশে। পশ্চিম দিনাজপুরটা হয়ে গেল আমাদের যে পশ্চিমবঙ্গ, তার একটা অংশ। এবারে পশ্চিম দিনাজপুরটাও আবার দুটো সেপারেট ভাগে ভাগ হয়ে গিয়েছে। এইটা একটা ভাগ, এটা একটা ভাগ। চলো ভাগটা একটু ক্লিয়ার ভাবেই দেখাই। তাহলে এই পুরোটা কি? পশ্চিম দিনাজপুর। এই পশ্চিম দিনাজপুর আমার পৃথক হয়েছিল কত সালে? 1992 সালে। 1992 সালের 1 এপ্রিল পশ্চিম দিনাজপুর এলাকাটা দুটো ভাগে ভাগ হয়। কি কি? একটা উত্তর দিনাজপুর আর একটা দক্ষিণ দিনাজপুর। ওই যে ম্যাপের হিসাবে যেটা উপরে আছে সে উত্তর, যে নিচে আছে সে দক্ষিণ। কবে হয়েছিল? 1992 সালে 1 এপ্রিল। নেক্সট টা আছে সেটা হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুরটা খুব বেশি দিনের নয়, 2002 সালে হয়েছিল 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি হয়েছিল যে মেদিনীপুর এলাকাটা, এই পুরো মেদিনীপুর এলাকাটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কি কি ভাগ হয়? একটা পূর্ব দিনাজপুর আর একটা পশ্চিম দিনাজপুর। পূর্ব দিনাজপুর আর পশ্চিম দিনাজপুর, এখানে লেখাটা উল্টো আছে, ওপরেরটা পূর্ব হবে, নিচেরটা পশ্চিম হবে। না, ঠিকই আছে, ঠিকই আছে, ওপরেরটা পশ্চিম, নিচেরটা পূর্ব দিনাজপুর। ঠিক আছে, চলো তাহলে সালটা মনে রাখবে। 2002 সালের 2রা জানুয়ারি মেদিনীপুর দুটো ভাগ হয়, পূর্ব দিনাজপুর আর পশ্চিম দিনাজপুর। নেক্সট আসি আমাদের জলপাইগুড়ি জেলা। এটা আরো নতুন, 2014 সালের কথা বলছি, 25শে জুন। 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি জেলা 20তম জেলা হিসেবে বিভক্ত হয়, এবং বিভক্ত হয়ে তার থেকে আলিপুরদুয়ার যে জেলা সেটার জন্ম হয়। কবে? 2014 সালের 25শে জুন। অনেকগুলো জেলা কিন্তু টুকরো 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 হয়ে গেল। এরপর আসি নেক্সট যে বিভাজন আছে সেটা হচ্ছে আমাদের দার্জিলিং এলাকাটা কিন্তু 2017 সালের 14ই, আমাদের খুব পছন্দের দিন, 14ই ফেব্রুয়ারি। আমার পছন্দের দিন, কারণ আমার এই দিনে আমার স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল, তার জন্য আমি পড়াশোনা করতে পেরেছি। তো 2017 সালের
14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কি কি? একটা হচ্ছে দার্জিলিং আর একটা নতুন যে পাবলিক জন্ম নেয় সে হচ্ছে কালিম্পং, যেটা ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর ঘোরার জায়গা। আফসোস করো না, আমি সবকটা জায়গারই ছবি তোমাদেরকে দেখাবো। এই যে 2017 সালের 14ই ফেব্রুয়ারি দার্জিলিং জেলা ভাগ হয়ে যায়। এখন আমার এতগুলো দিনের মধ্যে কটা জেলা তৈরি হলো? 21টা জেলা তৈরি হয়েছে। এবং 4th এপ্রিল পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসেবে তৈরি হয় কিন্তু আমাদের ঝাড়গ্রাম। এবং এই ঝাড়গ্রাম সৃষ্টির পর 7ই এপ্রিল বর্ধমান এবং হয়ে মানে ঝাড়গ্রাম তৈরি হলো এরপর, আর তারপর তৈরি হলো হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। 21টা ছিল, সাথে আরো দুটো যোগ হলো, গিয়ে হলো মোট 23টা আমাদের জেলা। এই যে ঝাড়গ্রাম সৃষ্টি হয়েছে, ঝাড়গ্রাম সৃষ্টি হয়েছে কবে? 4th এপ্রিল। আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট তৈরি হয় হচ্ছে 7th এপ্রিল। তাহলে সেই হিসেবে বর্ধমান হচ্ছে আমাদের একদম নতুন তৈরি হওয়া জেলা। তবে এই মেন এই তিনটে জেলাই কিন্তু আমাদের নবীনতম জেলা হিসেবে ধরা হয়। তো চলো আমরা এবার ভারতের নবীনতম জেলাগুলি নিয়ে আলোচনা করব, যারা একদম ছোট্ট ছোট্ট, মানে বয়সের দিক থেকে খুব কম সময়ের সময়দের জন্মেছে। চলো। তো এই যে নবীনতম জেলা তার মধ্যে প্রথম আসে কালিম্পং। তখনই বলেছিলাম একটু সবুর করো, কালিম্পং সম্পর্কে বলবো। তো কালিম্পং বলতে গেলেই বিভিন্ন রকম ঘোরার জায়গা, পাহাড়, বরফ, সুন্দর মেঘ, এগুলোই আমাদের মাথায় আসে। এই জায়গাগুলো আমরা যারা কালিম্পং গেছি দেখেছি। চিন্তা করো না, আমিও যাইনি, শুধু দেখেছি। তো 2017 সালের 14ই ফেব্রুয়ারি, বারবার বলছি তার কারণ সালগুলো মাথায় রেখো, দার্জিলিং জেলা থেকে পশ্চিমবঙ্গের 21তম জেলা রূপে তৈরি হয় আমাদের এই কালিম্পং জেলা। তো এই কালিম্পং জেলা সম্পর্কে নতুন নতুন সৃষ্টি হওয়া জিনিস সম্পর্কে একটু জানা যাক। ফার্স্ট, কালিম্পং জেলার জনঘনত্ব খুব বেশি নয়, যদিও এটা আমি 2011 সালের ক্যালকুলেশন অনুযায়ী তোমাদেরকে বলছি। 586 জন বর্গ কিলোমিটারে ছিল, মানে 1 বর্গ কিলোমিটার, মানে 1 কিলোমিটার বাই 1 কিলোমিটার এলাকার মধ্যে 586 জন মানুষ বসবাস করে। যেহেতু এটা নেপালের কাছাকাছি এলাকা, আমাদের এই সাইড দিয়ে নেপালি এলাকাটা রয়েছে, নেপাল আছে আমাদের ভারতের ম্যাপ যদি দেখি, এখানে সিকিম আছে। তো পাহাড়ি এলাকায় এইসব জায়গায় যেসব ভাষাগুলো আছে সেই সব ভাষার মানুষও এখানে কম বেশি দেখা যায়। তো এখানে মেন ভাষা কি কি আছে? নেপালি, হিন্দি, বাংলা আর ইংরেজি। এখানের সাক্ষরতার হারের কথা যদি বলি, সাক্ষরতার দিক থেকে তুলনামূলক কম। 79% মানুষ শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে এগিয়ে আছে। এবং যেহেতু পাহাড়ি এলাকা, সেই অবশ্যই এখানে উচ্চতা তুলনামূলক বেশি হবে। গড় উচ্চতা হচ্ছে 1000 মিটার। তার আগে বলি গড় উচ্চতা কি জিনিস। গড় উচ্চতা হচ্ছে সব থেকে বড় ওই এলাকায় যে এলাকাটা আছে তার উচ্চতা, এবং সব থেকে কম যে এলাকা উচ্চতাটা আছে, এই দুটো এলাকাকে ফার্স্ট যোগ করা হয়, পরে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়। কথার কথা, তুমি একটা পরীক্ষায় দুটো সাবজেক্ট ছিল, একটাতে পেয়েছো 48 আর একটাতে পেয়েছো 50। এবার তুমি যদি গড়ে বলতে চাও যে দুটোতে সমান সমান করলে তুমি কত পেতে, তাহলে 48 আর 50কে যোগ করে দেব। যোগ করে দিয়ে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার গড় যে নাম্বার সেটা আমরা পাবো। আর সাক্ষরতার কনসেপ্ট যেটা বললাম, সাক্ষরতা মানে কি? স্বাক্ষর মানে যার ইংরেজি বলি সাইন, অর্থাৎ সই করার ক্ষমতা। যদিও এখানে সই করার ক্ষমতা বোঝায় না, পড়াশোনার দিক থেকে মানুষ কতটা এগিয়ে আছে সেটাকেই বোঝানো হয়। নেক্সট হচ্ছে তৈরি হওয়া জেলা, 22তম জেলা হিসেবে, সেটা কি? আমাদের ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম যে এলাকাটা রয়েছে, এই ঝাড়গ্রামের সম্পর্কে চলো জানা যাক। এলাকাটা রয়েছে চলো ঝাড়গ্রাম সম্পর্কে কিছু জিনিস বলা যাক। ঝাড়গ্রামের কথা বলতে গেলে ফার্স্ট আমার
যেটা বলার সেটা হচ্ছে এটা অনেকটা সাঁওতালি এলাকা টাইপের, মানে আদিবাসী এলাকার মানুষজন এখানে বেশিরভাগ থাকে। এখানে মানুষ সংখ্যা খুব বেশি নয়, 370 জন করে পার বর্গ কিলোমিটারে থাকছে। আর এখানে ভাষা ওই যে বললাম না সাঁওতাল বা আদিবাসী মানুষ থাকে। আদিবাসী মানে কি, যারা আগে থেকেই এখানে থাকতো। যেমন আমরা এখানকার আদিবাসী নই, স্পেশালি আমি আমার কথাই বলছি, তার কারণ আমরা এখানকার অধিবাসী বা অধিবাসী। আদি কথা মানে হচ্ছে পুরনো, যারা আগে থেকে ভারতে থাকতো তাদেরকে বলা হয় আদিবাসী। আর আমরা হচ্ছে অধিবাসী, বাইরে থেকে এসে এখানে থাকা শুরু করেছি। তো আদিবাসী কনসেপ্টটা অ্যাকচুয়ালি ওখান থেকেই আসে। আমাদের মাথায় আদিবাসী বললেই মাথায় আসে যেমন যে ছোট ছোট শাড়ি পরবে, মাথায় পাতা ফুল লাগিয়ে ছোট করে সাইডে খোপা করবে, ওই সাঁওতালদের মতো নাচ করবে, এমনটা বিষয় নয়। আদিবাসী মানেই বোঝায় অনেক কাল থেকে যারা এখানে থেকে এসছে। তো অনেক কাল থেকে যারা থেকে এসছে তাদের একটু গঠন আমাদের থেকে আলাদা হয় বলেই আমরা ওইভাবে সেপারেট। তো এখানে মেন ভাষা কি, বাংলা আর সাঁওতালি। এই ধরনের লোকজন কিন্তু তুমি যদি ঝাড়গ্রামে যাও দেখতে পাবে। নেক্সট হচ্ছে পড়াশোনার দিক থেকে এখানে মানুষগুলো অনেকটাই পিছিয়ে আছে। 72.93% মানুষ পড়াশোনা জানে। আর যেহেতু এই এলাকাটা অনেকটাই সমতল এলাকায়, তাই এর গড় উচ্চতাটা কম হয়, 60 থেকে 300 মিটার, 60 থেকে 30 মিটার, মানে একদমই সমভূমি এলাকা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। নেক্সট আমাদের একদম নিউ বর্ন